চৈতি। আজ শুনবেন তৃতীয় পর্ব। গভীর রাত, আশেপাশের সবাই ঘুমিয়ে আছে, চৈতিও ঘুমিয়ে আছে। নির্জন রাত, দূর থেকে ভেসে আসছে দুই একটা কুকুরের গেউ গেউ শব্দ। রাতুল ব্যালকনিতে ব্যাট সিস্টেমের দুলনাতে বসে আছে। তার আজ সিগারেট নেই, তার হাতে আজ গিটার। বহু বছর পর সে গিটার হাতে নিয়েছে। গিটারের টুংটাং শব্দ ঘরের নীরবতাকে ভেঙে তুলল। গলা জেরে গান ধরল, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে, আমি তোমারই তুমি আমারই, পাশে থেকে জীবনে মরণে। তার গলার জর্জরে সুর যেন মনের গভীর থেকে উঠে আসা ব্যথার আর্তনাদ। সেই ব্যথার মাঝে এক আড়ালিত আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়নি, আর হয়তো কখনো পূর্ণ হবে না। রাতুল চোখ বন্ধ করে সুরে ডুব দিল, যেন প্রতিটি শব্দের মধ্যে লুকানো ছিল তার অসমাপ্ত গল্প, তার হারানো সময়। তার কণ্ঠে ছিল না পাওয়ার যন্ত্রণার এক আকুলতা, যেন সে কিছু চেয়ে এসেছে কিন্তু কিচ্ছু ফিরে পায়নি। তার হৃদয়ে যন্ত্রণা ছিল, তবে তার সাথে ছিল এক গভীর ইচ্ছা, ভালোবাসা, কিন্তু এক কষ্টদায়ক ভালোবাসা। বুকের ওই ভিতরে আন্দার কুটিরে তুমি এগো চাঁদের এই বাতি, চোখের এই মণিতে শয়নে স্বপ্নে আছো তুমি দিবস রাতি। এভাবে রাতুল গান গাইছিল। তার গিটারের টুংটাং শব্দে যেন সব নিঃশব্দ হয়ে যাচ্ছিল। সে জানত তার গাওয়া প্রতিটি সুর চৈতির হৃদয় স্পর্শ করতে চেষ্টা করছে, তবে জানত তার ভালোবাসা কখনো পুরোপুরি পূর্ণ হবে না, কেননা সে নিজের ভেতরের সমস্ত ব্যথাকে খোলামেলা করে তুলে ধরেছে, কিন্তু কখনো কারো কাছে সেই ব্যথার প্রাপ্তি হবে না। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বুঝাবো কেমনে বুঝাবো, তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব। তার গিটারের সুর এবং কণ্ঠে অদ্ভুত এক দুঃখ ছড়িয়ে পড়ছিল, যেন তার জীবনের শেষ কথাগুলো বলে ফেলেছে। চৈতি তার ঘুমের মধ্যে এক অদ্ভুত আবেশ অনুভব করছিল। তার চোখে শয়নের স্বপ্নে রাতুলের প্রতিটি গান জীবনের সাথে মিশে যাচ্ছিল, যেন সে অনুভব করছিল তার ভালোবাসার গভীরতা, তার আক্ষেপ। গানটা শেষ হলো। রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন তার সুরের প্রতিটি শব্দ তার আত্মাকে নিঃশেষ করছে। তারপর হালকা একটা শ্বাস ফেলে গিটারটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে ব্যালকনির রেলিংয়ে হাত রেখে দূর আকাশে তাকালো। তার চোখে এক অদ্ভুত ভাবান্তর, যেন কিছু বলার ছিল, কিন্তু কিছু বলা আর হয়ে উঠল না। তারপর আনমনে একটা হালকা হাসি দিয়ে সে শুধু বলল, তোমার ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় ব্যথায় জড়ানো আমার এই হৃদয়। তার কণ্ঠে এক অদ্ভুত মায়া ছিল, যেন এই কথা বলার মাধ্যমে সে তার ভেতরের গভীর যন্ত্রণাকে মুক্তি দিতে চাচ্ছিল, কিন্তু কষ্টের এই অনুভূতি যেন তার হৃদয়ে একটি স্থায়ী দাগ রয়ে গেছে। ব্যালকনির নির্জনতা ছেড়ে রাতুল রুমে ফিরে এসে দরজাটি লক করে দিয়ে চৈতির পাশে শুয়ে পড়ল। প্রথমে সে কোনোভাবেই এই রুমে শুতে চায়নি, অনেক জেদ করছিল, কিন্তু তারপর এক শর্ত জুড়ে দিল, মাঝখানে কোলবালিশ থাকবে। রাতুল হাসি মুখে শর্তটি মেনে নিল। চৈতির নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া, তার গা থেকে আসা মিষ্টি গন্ধে রাতুল অনুভব করতে পারে এই মুহূর্তটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখকর। এতটুকু হলেই তার সব কিছু পূর্ণতা পেয়ে যায়, আর কিছু চায় না সে। রাতুল নিঃশব্দে চৈতির দিকে তাকিয়ে রইল। ঘরের আবছা আলোয় চৈতির মুখটা এতটা শান্ত আর নিষ্পাপ লাগছিল, যেন সে কোনো এক স্বপ্নরাজ্যে ভেসে চলছে। রাতুলের ইচ্ছে হলো হাত বাড়িয়ে চৈতির চুলের এক গুছা সরিয়ে দেয়, কিন্তু করল না। সে জানে এই মুহূর্তটা তার জন্য যতই অমূল্য হোক না কেন, চৈতির জন্য হয়তোবা কোনো অর্থ বহন করে না। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন, তার বুক উঠানামা করছে মৃদু ছন্দে। রাতুল চোখ বন্ধ করে শুয়ে থাকলো, কিন্তু ঘুম এলো না। তার মনে হতে লাগলো এই মেয়েটা তার পৃথিবীর সবটুকু আলো, তার সমস্ত অস্তিত্বের কারণ, অথচ সেই আলোকে কখনো পুরোপুরি নিজের করতে পারবে না। সে চুপচাপ চৈতির দিকে তাকিয়ে থাকলো। বুকের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো যেন তার শ্বাসকেও ভারী করে তুলছিল। একসময় নিঃশ্বাসের সাথে মিলিয়ে হারিয়ে গেল রাতের গভীরতা। সকালবেলা নরম রোদের আলো
জানালার ফাঁক গলে ঘরের ভেতরে প্রবেশ করলো। মিষ্টি বাতাস পর্দার আড়ালে খেলা করছে। রাতুল ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখল চৈতি ঘুমিয়ে আছে। চৈতি ঘুমের ঘুরে একবার নড়ে চড়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কুলবালিশ সামান্য সরে গেল। রাতুল এক মুহূর্ত থমকে গেল, তারপর নিঃশ্বাস চেপে আবার চোখ বন্ধ করল। তার ইচ্ছে হচ্ছিল চৈতিকে আরো কাছে টেনে নিতে, কিন্তু পারল না। তার ভালোবাসা ছিল বাধাহীন, কিন্তু সীমাহীন ছিল। সে মনে মনে বলল, যদি একদিন তুমি বুঝতে পারো কতটা গভীর ভালোবাসা লুকিয়ে রেখেছি তোমার জন্য, হয়তো সেদিন আমি আর থাকবো না। রাতুল ধীরে বিছানা থেকে উঠে বসল। একবার চৈতির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মেয়েটা কতটা শান্তিতে ঘুমাচ্ছে। তার মুখে এক ধরনের প্রশান্তি, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুঁতে পারবে না। রাতুলের বুকের গভীরে কোথাও একটা চিনচিনে ব্যথা উঠল। সে আস্তে করে বিছানা ছেড়ে নেমে এলো। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নরম রোদে তার চুলগুলো উড়ে উঠল হালকা বাতাসে। মনে মনে ভাবল, আমি যদি তোমার জন্য হতে পারতাম সেই শান্তির আশ্রয়, যেখানে তুমি নির্ভয়ে ঘুমাতে পারবে, হাসতে পারবে। বাইরে পাখির কিচিরমিচির, রাস্তা দিয়ে দু একটা গাড়ি চলে যাচ্ছে। শহর ধীরে ধীরে জেগে উঠছে। কিন্তু রাতুলের মনে হচ্ছে তার রাত যেন এখনো শেষ হয়নি। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে আলমারি খুলে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখল চৈতি ঘুম থেকে উঠে গেছে। দুইজনের মধ্যে কোনো কথা হয়নি। চৈতি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। চৈতির যাওয়ার পানে তাকিয়ে রইল রাতুল। চৈতি ফ্রেশ হয়ে আসতে রাতুল মুখ বার করে বলল, শোনো, আমি বাহিরে যাচ্ছি, জরুরি মিটিং আছে। তুমি কিন্তু ঘর থেকে এক পাও বাহিরে রাখবে না, আর সময় মতো খেয়ে নিও। আমি দুপুরের মধ্যে চলে আসব, তখন তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। আমি তোমার সমস্ত কথা শুনেছি, আশা করি তুমিও শুনবে। চৈতি একটু বিরক্ত নিয়ে বলল, আমাকে যেতে দিন, এইখানে ভালো লাগে না, দম বন্ধ লাগে, মনে হয় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। রাতুল রাগান্বিত হয়ে চৈতির বাহুডুরটা টেনে ধরল। বারবার যে বলছো চলে যাবে, যাবে কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি জানো এই পৃথিবীতে কোথাও তোমার যাওয়ার জায়গা নেই। বিশ্বাস করো, আমি রাতুল যদি তোমাকে ছেড়ে দেই, তুমি মানুষরূপী জন্তু জানোয়ারের কাছে পড়ে যাবে। আমার কাছে আছো, নিরাপদে আছো। রাতুল কিছুক্ষণ চুপ থেকে আরো গুরুতর হয়ে বলল, বাংলা একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। তুমিও ঠিক সেই অবস্থায় পড়েছ। থাকো তুমি, বের হচ্ছে বলে চলে গেল রাতুল। রাতুল একটি রাজনৈতিক বৈঠকে উপস্থিত, যেখানে দেশের গুরুত্বপূর্ণ নেতারা এবং বিশ্লেষকরা আছেন। বৈঠকের সুর বেশ গম্ভীর। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা। একজন প্রবীণ নেতা সাদিক ভাই তার বক্তব্য শুরু করলেন। আমাদের দলের মূল শক্তি হলো জনগণের আস্থা, কিন্তু এখন এই আস্থা ধরে রাখতে হলে আমাদের নীতিতে কিছু বড় পরিবর্তন আনতে হবে। জনগণের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হবে। রাতুল মাথা নেড়ে শুনছিল। তারপর সে নিজের মতামত দিল। অন্য দলগুলি যদি আমাদের থেকে আগেই জনগণের মন জয় করতে পারে, তবে আমাদের জন্য খুব কঠিন হবে। তাই আমাদের প্রস্তুতি আগ থেকেই নেওয়া উচিত। আমাদের প্রচার এবং নীতিতে এমন কিছু করতে হবে যা জনগণকে আকর্ষণ করে। একজন মধ্যবয়সী নেতা মোস্তফা কিছুটা চিন্তিত হয়ে বললেন, তবে আমরা কি জনগণের চাহিদাগুলো ঠিকমতো বুঝে উঠতে পারছি না? আমাদের দলের একাধিক শাখার মধ্যে যে সংকট চলছে, সেটাও খুব বড় সমস্যা। রাতুল চুপচাপ মাথা নাড়ল। তার চোখে স্পষ্ট ছিল দলের ভবিষ্যতের প্রতি এক গভীর উদ্বেগ। সবাই যদি একযোগভাবে কাজ না করে, তবে আমাদের দল ঐক্যবদ্ধ থাকতে পারবে না। আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে। একসাথে কাজ না করলে আমাদের বড় বিপদ হতে পারে। এই আলোচনায় আরও অনেক নেতার মতামত আসছিল, তবে রাতুল সবসময় তার অভিজ্ঞতা এবং চিন্তা দিয়ে দলের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছিল। বৈঠকটি বেশ কিছু সময় চলতে থাকে এবং প্রতিটি সিদ্ধান্তের সাথে দলের ভবিষ্যৎ আরও নিশ্চিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করা হয়। বৈঠক শেষে দলের সভাপতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। সবাই চুপচাপ তার দিকে তাকিয়েছিল। তিনি একে একে কিছু নেতার নাম ঘোষণা করে বললেন, আজকের বৈঠকে আমরা দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের দলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো
আমাদের কাজের মানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে রাতুলের দিকে ইশারা করলেন। রাতুল, তুমি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। আজকের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে দলের নতুন কার্যক্রম এবং নির্বাচনী প্রচারণার দায়িত্ব দেওয়া হচ্ছে। রাতুলের মুখাবয়ব কিছুটা অস্থির হয়ে ওঠে, কিন্তু সে কোনো রকম ঝুঁকি না নিয়ে মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। দলের সভাপতি আরও বলেন, তোমার অভিজ্ঞতা এবং নেতৃত্বের শক্তি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি তুমি এই দায়িত্ব সফলভাবে পালন করবে। রাতুল ধীরে ধীরে দাঁড়িয়ে তার মতামত দিল। ধন্যবাদ, আমি এই দায়িত্ব গ্রহণ করছি, কিন্তু এটা শুধু একক প্রচেষ্টায় সম্ভব হবে না। দলের প্রতিটি সদস্যের সহযোগিতা প্রয়োজন। আমি শুধু নেতৃত্ব দেব, বাস্তবায়ন সকলের সঙ্গে মিলে হবে। সবাই সম্মতির সাথে মাথা নাড়ে এবং রাতুলের দিকে আরও সহানুভূতির সাথে তাকায়। সে জানে এই দায়িত্ব তাকে শুধু দলের প্রতি দায়িত্বশীল নয়, দেশের ভবিষ্যতের জন্য একটি বিশাল পরিবর্তন আনার সুযোগ দেবে। মিটিং শেষ হতে রাতুল বের হয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। মনটা খচখচ করছে, চৈতি একা কিনা তাই। গাড়ি চলছে দ্রুত গতিতে। বাড়ি পৌঁছতে তার কিছুটা সময় লাগলো। দরজা খুলতেই সে ভিতরে ঢুকল। এক ঝলক চোখে পড়ল চৈতি কিচেনে দাঁড়িয়ে আছে। রাতুলের খুব ইচ্ছে জাগলো চৈতির হাতের এক গ্লাস পানি খেতে। সে দৃঢ় কণ্ঠে বলল, চৈতি, আমাকে এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি, আপনি সোফায় বসুন। রাতুল সোফায় গিয়ে বসল। চৈতি শরবত বানিয়ে তারপর নিয়ে গিয়ে রাতুলের হাতে দিল। রাতুল সোফায় গিয়ে বসল, তার চোখ কেবল চৈতির উপর। চৈতি কিছু সময় পর শরবত বানিয়ে সেটি তার হাতে দিল। রাতুল এক নজরে দেখল শরবতটা হালকা লালচে রঙের, তাজা ফলের মিষ্টি স্বাদ ফুটে উঠেছে। সে এক ডক করে গ্লাসটা শেষ করল। মনের মধ্যে কিছুটা তৃপ্তি অনুভব করল। রাতুল চুপ করে গ্লাসটাকে এক পাশে রাখল। মৃদু হাসি দিয়ে বলল, ধন্যবাদ, খুব ভালো ছিল। রাতুল সোফা থেকে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। চৈতির দিকে একবার তাকিয়ে বলল, লাঞ্চ রেডি করো, খেয়ে তারপর বের হব। বলেই সে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। চৈতি নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে গেল খাবার গুছিয়ে আনতে। চৈতি খাবার প্লেটে দিতে দিতে রাতুল ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল। চৈতিও বসে পড়ল। নীরবতার সাথে তাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। তারপর ওরা রেডি হয়ে চলে গেল স্কুলে ভর্তির জন্য। গাড়ির জানালা দিয়ে ভেসে আসা হালকা বাতাস চৈতির চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। গাড়ির ভেতরে এক ধরনের নিঃশব্দ উত্তাপ জমে আছে। রাতুল ড্রাইভিংয়ে মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একবার করে চৈতির দিকে চোখ পড়ে যাচ্ছে। চৈতি চুপচাপ বসে আছে, জানালার বাইরে তাকিয়ে। আজ 8 দিন পর সে ঘরবন্দি থেকে বের হলো। মুক্ত বাতাসে মন খুলে শ্বাস নিচ্ছে। রাতুল এক পলক চৈতির দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলো। হাজার যানজট পেরিয়ে অবশেষে তাদের গাড়িটা এসে থামল স্কুলে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, নেমে পড়ো, আজ থেকে নতুন শুরু। স্কুলের দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পা রাখার পর চৈতি একটু নড়ে চড়ে বসল। মনে হলো নতুন জায়গার গন্ধে তার ভেতরে একটুখানি আশা জেগে উঠেছে। ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ হলো। অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রাতুলের প্রতি আন্তরিক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনার দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। এই মেয়েটার ভবিষ্যৎ আপনার হাতে সুরক্ষিত। রাতুল একরকম গম্ভীর মুখে উত্তর দিল, সে শুধু দায়িত্ব নয়, আমার প্রতিশ্রুতি। স্কুল থেকে বের হয়ে তারা গাড়িতে উঠে পড়ল। রাতুল মনে মনে ভাবল, এখন বাসায় ফিরবে না, বরং তাকে নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে যাবে। এতে করে যদি একটু ওর মনটা হালকা হয়। গাড়ি নদীর পাড়ের দিকে মোড় নিল। চৈতি জানতো না কোথায় যাচ্ছে, কিন্তু জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে মনে হলো কিছুটা শান্তি ফিরে আসছে। রাতুল গাড়ি থামিয়ে বলল, নেমে আসো। চৈতি অবাক হয়ে বলল, এখানে কেন? রাতুল কোনো উত্তর না দিয়ে দরজা খুলে নেমে পড়ল। চৈতিও বাধ্য হয়ে নেমে এলো। নদীর পাড়ে দাঁড়িয়েছিল এক অন্যরকম শান্ত পরিবেশ। পাখিদের ডাক, ঢেউয়ের শব্দ আর হালকা বাতাস যেন এক টুকরো স্বস্তি এনে দিল। রাতুল চুপচাপ নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দুজনেই নীরবে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ বাতাসে চৈতির চুলগুলো উঠতে লাগলো। রাতুল নিজের অজান্তেই হাত বাড়িয়ে চুলগুলি সরিয়ে দিল। চৈতি চমকে উঠল, কি করছেন এটা?
রাতুল দৃঢ়কণ্ঠে বলল, চিন্তা করো না, মানুষ হিসাবে আমি হয়তো খুব একটা ভালো নই, কিন্তু ওয়াদা ভাঙ্গার মানুষও আমি নই। তোমার চুলগুলো তোমাকে অস্বস্তি দিচ্ছিল, তাই সরিয়ে দিলাম, এর বাইরে আর কিছু নয়। শব্দগুলোর সরলতায় ছিল এক ধরনের গভীরতা, আর রাতুলের চোখে লুকিয়েছিল এমন এক প্রতিশ্রুতি যা সহজে ভাঙ্গার নয়। রাতুল হালকা হাসিতে বলল, চলো তোমায় নিয়ে একটু শপিংয়ে যাই, কিছু টুকিটাকি কিনে দেই, আসো আমার সাথে। বলে সে ধীরে হাঁটা শুরু করলো। চৈতি কিছুক্ষণ চুপ থেকে তার পিছু নিল। গাড়িতে উঠতে রাতুল ইঞ্জিন স্টার্ট দিল। চারপাশে নীরবতা, শুধু গাড়ির মৃদু গড়গড় শব্দ যেন তাদের কথা বলার প্রয়োজনটা লাঘব করে দিচ্ছিল। গাড়ি থামলো এক শপিং মলের সামনে। রাতুল দরজা খুলে দিল চৈতির জন্য। বের হয়ে আসো চৈতি। চৈতি খানিকটা নার্ভাস ফিল করছিল, এই প্রথম শহরে এত বড় একটা শপিং মলে এসেছে। রাতুল হঠাৎ থেমে পাশ ফিরে চৈতির দিকে তাকিয়ে নরম গলায় বলল, যদি অনুমতি দাও, তোমার হাতটা ধরতে চাই। এত বড় শপিং মলে মানুষের ভিড়ে যদি হারিয়ে যাও তখন কি হবে? তুমি হয়তো পালিয়ে গিয়ে বাঁচবে, কিন্তু আমি? তার গলা আরো নরম হয়ে এলো। আমি যে দুকে দুকে মরব, এত সহজে হার মানতে চাই না। আমি বাঁচতে চাই চৈতি, তোমার সাথে। দেবে কি সেই অনুমতি? চৈতি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ দ্বিধা, এক অদ্ভুত সংশয়, কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল রাতুলের দিকে। রাতুল শক্তপোক্ত হাতে আলতো করে ধরে নিল সেই নরম হাতখানা। কোনো জোর নেই, কেবল একরকম সুরক্ষার প্রতিশ্রুতি যেন ভেসে এলো তার স্পর্শে। বীরের মধ্যে হারিয়ে যাওয়ার ভয়টাও যেন মিলিয়ে গেল এই এতটুকু স্পর্শে। দুজনেই নীরব, কিন্তু হাত ধরে হাঁটার সেই মুহূর্ত মনে হলো হয়তো এটাই তাদের নতুন গল্পের শুরু। রাতুল আর চৈতি হাত ধরে শপিং মলের ভিড়ের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশের কোলাহল, দোকানগুলোর রঙিন আলো আর মানুষের ব্যস্ততা, সবকিছুই যেন তাদের থেকে আলাদা এক জগতে চলছিল। রাতুল সবার আগে নিয়ে গেল চৈতিকে একটি বোরকার দোকানে। সেখানে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো বেশ কয়েকটি বোরকা আর হিজাব বেছে নিল। প্রতিটা বোরকার রং, কাপড় আর ডিজাইন যেন চৈতির স্বভাব আর ব্যক্তিত্বের সাথে পুরোপুরি মানানসই হয়, সেই দিকেও খেয়াল রাখল। এরপর তারা গেল কুর্তির দোকানে। রাতুলের পছন্দে কেনা হলো বিভিন্ন রঙের এবং নান্দনিক নকশার বেশ কিছু কুর্তি আর স্টাইলিশ সালোয়ার। প্রতিটি পোশাক যেন চৈতিকে আরো সুন্দরভাবে প্রকাশ করে। এরপর চুড়িদারের দোকানে গিয়ে চৈতির জন্য বাছাই করলো কয়েকটি আরামদায়ক ও ট্রেন্ডি চুড়িদার। সব শেষে এক দোকান থেকে নিল কিছু গ্রাউন্ড নরম কাপড়ের, নান্দনিক ডিজাইনের। কিছু মানানসই ওড়না কিনে শপিং শেষ করলো রাতুল। প্রতিটা জিনিস কেনার সময় তার চোখে ছিল এক অদৃশ্য যত্ন। রাতুল চৈতিকে নিয়ে জুতার দোকানে গেল, কিছু জুতা কিনল। চৈতিকে সঠিক মাপের আরামদায়ক স্যান্ডেল বেছে দিল, যাতে বাসায় থাকার সময়ও তার পা শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সব শেষে রাতুল কসমেটিকের দোকানে গিয়ে কিছু উন্নত মানের কসমেটিকও কিনে নিল। শপিং শেষে চৈতিকে নিয়ে রাতুল যখন শপিং মল থেকে বের হওয়ার জন্য লিফটে উঠছিল, ঠিক সেই সময় একটি ছেলে হঠাৎ করে চৈতির কোমরে হাত দিতে চেষ্টা করলো, কিন্তু তার আগে রাতুল দ্রুত এগিয়ে এসে ছেলেটির হাতটাকে শক্ত করে ধরে ফেলল। মুখে মাস্ক থাকার কারণে সেই ছেলে রাতুলকে চিনতে পারেনি। রাতুল এক জটকায় ছেলেটির হাত ছাড়িয়ে নিয়ে কিছু না ভেবেই তার নাক বরাবর শক্ত একটা ঘুষি মেরে দিল। ছেলেটি পিছনে হেলে পড়ে গেল। রাতুলের চোখে জলকানি, মুখে তীব্র রাগের প্রকাশ। সে সোজা দাঁড়িয়ে গর্জনপূর্ণ কণ্ঠে বলল, কার গায়ে হাত দেওয়ার এত সাহস দেখিয়েছিস? সে আমার, চৈতি ইজ মাইন। এর ফল তুই পাবি, জাস্ট রেডি থাক। কথাটা বলে চৈতিকে নিয়ে দ্রুত লিফটে উঠে গেল। রাতুল দ্রুত লিফটের দরজা বন্ধ করে দিয়ে নিচে নামতে শুরু করলো। তার চোখে তীব্র রাগ আর উত্তেজনা স্পষ্ট। চৈতি কিছু বলার আগেই রাতুলের কপালে একটা চিন্তার রেখা টেনে নিল। সে যেন ভাবছিল কিভাবে এই ঘটনার পরবর্তী ধাপটি নেওয়া যায়। চৈতি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, কিছুটা সংকুচিত এবং অস্বস্তি অনুভব করছিল। নিচে নামতে রাতুল দ্রুত চৈতিকে নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। বাসায় এসে শপিং ব্যাগগুলো রেখে রাতুল চৈতিকে এক পলক তাকিয়ে বলল, আমার কিছু জরুরি কাজ আছে, তোমার কিছু প্রয়োজন হলে কল করবে। তারপর দ্রুত বেরিয়ে গেল। চৈতি কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, তবে কোনো প্রশ্ন করল না। রাতুল খুব স্পিডে গাড়ি স্টার্ট দিল। ঘন্টা দুয়েকের মধ্যে সে পৌঁছে যায় তার গোডাউনে।
সেইখানে বাধা আছে শপিংয়ে থাকা সেই ছেলেটি, যে চৈতিকে ছুঁতে চেয়েছিল। রাতুল গুডাউনের ভেতরে প্রবেশ করে এক পাশের চেয়ার টেনে তুলে সেটাতে বসে পড়ল। তার চোখে এক ধরনের অপ্রতিরোধ্য রাগ ছিল, যেন কিছু একটা পরিপূর্ণতা দাবি করছিল। ছেলেটিকে সামনে দাঁড়াতে দেখে সে দাঁতে দাঁত চেপে বলল, এই হাত দিয়ে তুই আমার চৈতিকে ছোঁয়ার সাহস দেখিয়েছিলি না? মেয়ে দেখলে শরীরে জ্বালা ধরে, সমস্যা নয়, আজ সব জ্বালা মিটিয়ে দেব। চৈতি একটা সদ্য ফুটে ওঠা একটি নিষ্পাপ ফুল, যার মতো সরলতা আর মাধুর্য পৃথিবীতে বিরল। আর সেই ফুলকে কলঙ্কিত করার জন্য তুই যে দুঃসাহস দেখিয়েছিস, তার ফল তুই পাবি। রাতুল গভীর রাগে বলল, মামুন, এই মামুন, এখন ওইটা নিয়ে আয়। রাতুলের কড়া আওয়াজে মামুন তৎক্ষণাৎ সাড়া দিল। সে দ্রুত একটা কাচের বোতল নিয়ে হাজির হলো, যার ভিতরে ছিল কিছু তরল পদার্থ। বোতলের দিকে এক ঝলক তাকিয়ে রাতুল বলল, এটা ঠিক কোন জায়গায় কাজে লাগবে? তারপর বাঁকা হেসে মামুনের দিকে তাকিয়ে বলল, এই মামুন, অ্যাসিডটা ওর পুরুষাঙ্গে ঢেলে দে, দেখি কেমন জ্বালা ধরে। মামুনের পাকাপোক্ত অভিজ্ঞতা হাত সে বোতলটি নিয়ে এগিয়ে গেল। বোতলটি এগিয়ে যেতে ছেলেটি ছটফটিয়ে ওঠে, কিন্তু মামুন ছেলেটির ছটফটানি উপেক্ষা করে ছেলেটির সামনে গিয়ে বোতলের ঢাকনা খুলে তরল পদার্থটা তার প্যান্টের ভিতরে ঢেলে দেয়। মুহূর্তে ছেলেটি ছটফট করতে করতে চেয়ার সমেত পড়ে যায়। মুখটা বাঁধা ছিল, তাই সে আর্তনাদ করতে পারে না, কিন্তু একটা সময় সে নিস্তেজ হয়ে যায়। দীর্ঘদিন ধরে নারীর সঙ্গ পাওয়া কোনো পুরুষ হঠাৎ করে সেই সঙ্গ হারালে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে। ঠিক তেমনি এক বিষাদের অনুভূতি রাতুলকে আচ্ছন্ন করে ফেলেছে। শরীরটা যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব ইচ্ছেগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিতে থাকে, যেন নিজের ভেতরের সব উত্তাপকে ঠান্ডা করতে পারে। কিন্তু মন যেন কোনোভাবে স্থির হচ্ছে না। হঠাৎ করে সে চোখ মেলে তাকালো। চেনা আশ্রয়ের খুঁজে পা বাড়ালো মায়ের রুমের দিকে। নিজের রুমে থাকলে কোনো অঘটন ঘটে যেতে পারে, আর সেই ভয়টাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চৈতির প্রতি করা প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি কথা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। সে কোনোভাবেই ওয়াদা ভাঙবে না। মায়ের ঘরে ঢুকে ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে যেন মায়ের স্নেহের উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলল। এই শূন্য মুহূর্তেও মায়ের উপস্থিতি তার মধ্যে এক ধরনের শান্তি নিয়ে আসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে গিয়ে অজু করলো, যেন সব পাপ, ক্লান্তি আর অশান্তি ধুয়ে ফেলতে পারে। ফিরে এসে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এখন একমাত্র নামাজই পারে তাকে সঠিক পথ দেখাতে। সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে সব কষ্ট, দুঃখ আর ভয় তার কাছে সমর্পণ করলো, যেন এই অন্ধকারের ভেতর থেকে আলোর একটা ক্ষীণ রেখা বেরিয়ে আসে, আর সেই আলোয় তার সমস্ত গ্লানি মুছে যায়। আল্লাহ, তুমি আমার মনটাকে শান্ত করো, যেন আমি আমার প্রতিটি ওয়াদা রাখতে পারি। রাতে এই প্রার্থনার মধ্যেই হারিয়ে গেল রাতুল এক নতুন ভোরের আশায়। নামাজ শেষ করে রাতুল ধীরে ধীরে জায়নামাজ গুছিয়ে রাখলো। তার চোখে এখনো ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটুখানি শান্তি নেমে এসেছে। মায়ের ঘরে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে দাঁড়ালো। জানালার পাশের চাঁদের আলো ফিকে হয়ে আসছে। ভোরের আভাস যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে। রাতুল মনে মনে ভাবল, চৈতির জন্য আমাকে আরো শক্ত হতে হবে। আমি হারতে পারি না। রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন নিজেকে পুরোপুরি প্রস্তুত করার চেষ্টা করছে। তার মন থেকে সব দুশ্চিন্তা, ভয় এবং অস্থিরতা দূর করতে একমাত্র পথ ছিল তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা। একটু পরে রাতুল উঠে গিয়ে তসবিহ নিয়ে বসে পড়ল। তার ঠোঁটে ছিল জিকিরের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক করে সেই শব্দগুলো তার কানে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি শব্দ তার মনকে গভীর শান্তি ও শক্তির সঙ্গে ভরিয়ে দিচ্ছিল। তার ভিতর থেকে সব অশান্তি, ভীতি এবং পৃথিবীর বোঝা যেন একে একে ঝরে পড়ছিল। আল্লাহ, তুমি আমার জন্য পথ দেখাও, আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে সাহায্য করো। এই প্রার্থনাটি রাতুলের ঠোঁট থেকে বারবার উচ্চারিত হচ্ছিল, যেন তার সমস্ত কষ্ট, তিক্ততা আর সংকট আল্লাহর কাছে সমর্পণ করেছে। বয়সের বার, কষ্টের বোঝা সবকিছু যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। তার মনে শান্তির এক নতুন প্রবাদ শুরু হয়েছিল। চৈতিকে বাঁচানোর, তার সঙ্গে থাকার, তার প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি এখন তার ভেতরে ছিল। জিকির শেষ হওয়ার পর রাতুল ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে এখন কোনো ভয় বা বিভ্রান্তি ছিল না, বরং
তার চোখে ছিল দৃঢ় সংকল্প, অটুট আত্মবিশ্বাস। আজ থেকে নতুন পথের সূচনা। চৈতির জন্য তার সব কিছু অর্পিত। সবার আগে তাকে এখন প্রস্তুত হতে হবে। এই শান্তির মধ্যে এক গভীর শক্তির অনুভূতি ছিল, যা তাকে সঠিক পথে চালিত করবে। রাতুল জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো। কতদিন পর সে এই তেলাওয়াত করছে তা সে নিজেও জানে না। তবে আজকের এই মুহূর্ত যেন তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছে। প্রতিটি আসমানি অক্ষর তার কানে প্রবাহিত হচ্ছিল এবং প্রতিটি আয়াত তার মনকে গভীর শান্তি আর শক্তি দিয়ে পরিপূর্ণ করছিল। মনে হচ্ছিল যেন তার সমস্ত শঙ্কা আর ভয় কোরআনের কথা শুনে ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটি ছিল রাতুলের আত্মার পূর্ণতা। যে শান্তির মধ্যে সে ডুবেছিল, তাতে সে বুঝতে পারছিল তার সব দুঃখ, ক্লান্তি এবং অস্থিরতা আল্লাহর কাছে সমর্পিত হয়েছে। আজকের এই তেলাওয়াত তার জন্য এক নতুন জীবন শুরু হওয়ার মুহূর্ত ছিল। পাশের রুমে চৈতি ঘুমাচ্ছে। যদি সে দেখত তাহলে হয়তো সে ছুটে এসে তার ভালোবাসাটা গ্রহণ করে নিত, কিন্তু সে তো জানতেও পারল না সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতে করতে কখন যে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েছিল সেটা রাতুল নিজেও জানে না। ভোরের আলো জানালা দিয়ে এসে চোখে লাগতেই তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে ধীরে ধীরে চারপাশটা দেখলো এখনও সে জায়নামাজের উপরেই শুয়ে আছে। শরীরের প্রতিটি অংশ যেন অবসন্ন, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। ধীরে ধীরে উঠে বসলো। একবার আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আল্লাহ, আজ থেকে নতুন করে শুরু করব। জায়নামাজ থেকে উঠে ধীরে ধীরে সেটি সুন্দর করে গুছিয়ে নিল রাতুল। প্রতিটি বাজে যেন ছিল তার ইবাদতের স্পর্শ, শান্তির এক অনুভূতি। যত্ন করে জায়নামাজটা বাজ করে আলমারির ওয়ার্ড্রোবে রেখে দিল। সব কিছু ঠিকঠাক করার পর গভীর এক শ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। মনে হলো এই ছোট্ট কাজটার মধ্যেও একটা অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে, যেমনটি পাওয়া যায় সব কিছু ঠিকঠাক করার পর। নিজের রুমে এসে রাতুল ধীরে ধীরে দরজাটা বন্ধ করলো। রুমের ভেতরে ছড়িয়ে থাকা অগোছালো জিনিসগুলো তার চোখে পড়ল। প্রতিটা জিনিস যেন তার মনের অস্থিরতার প্রতিফলন। একটু থেমে চারপাশে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। ভোরের আলো রুমের ভেতরে ঢুকে চারপাশ আলোকিত করে তুলল। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার ক্লান্ত মুখে একটুখানি স্বস্তি দিল। রাতুল নিজের টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল। তারপর ডায়েরি খোলার জন্য হাত বাড়ালো, যেখানে সে সবসময় তার অনুভূতি, পরিকল্পনা আর প্রতিজ্ঞাগুলো লিখে রাখে। আজ সে লিখবে, আমি হারব না। চৈতির জন্য, নিজের জন্য এবং আল্লাহর দেওয়া এই জীবনের জন্য আমি লড়ব। ডায়েরিতে প্রথম লাইনটি লিখেই তার মনে শক্তির নতুন ঢেউ বয়ে গেল। এখন তার সামনে একটাই লক্ষ্য, চৈতিকে আগের মতোই হাসি খুশি করে তোলা। ধীরে ধীরে ঘুম থেকে উঠল চৈতি। চোখ কচলাতে কচলাতে চারপাশে তাকালো। নরম আলোতে ভেসে আসা সকালটা যেন একটুখানি শান্তি এনে দিচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি পড়ল সামনে। পড়ার টেবিলের কাছে বসে আছে রাতুল। নীরব স্থির ভঙ্গিতে ডায়েরির পাতায় কিছু লিখছে সে। মুখে গভীর মনোযোগের ছাপ। ব্রু কুঁচকে আছে সামান্য। জানালা দিয়ে আসা সূর্যের আলো তার মুখে পড়ছে, যেন পুরো দৃশ্যটা আরও স্পষ্ট করে তুলেছে। চৈতি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। ফ্রেশ হয়ে আসতেই চৈতি দেখল রাতুল তার দিকে তাকিয়ে আছে। চোখে এক অদ্ভুত ধীরতা আর কণ্ঠে নরম কিন্তু কঠিন সুরে বলল, রেডি হয়ে থাকবে, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে নিয়ে আসব। বোরখা পরে নেবা। চৈতি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্কুলে বোরখা পরব? রাতুল ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ পরবা। তুমি এমপির বউ, কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে না। চৈতি কাঁধ উঁচিয়ে হাসল। ক্ষমতার অসৎ ব্যবহার করছেন এমপি রাতুল আহমেদ। রাতুলের ঠোঁটে এক চিলতে হাসি খেলল। চোখে খেলা করল গভীরতা। এটা অসৎ ব্যবহার না, বরং সৎ ব্যবহার। এতদিন যা করেছি সবই ছিল অসৎ। চৈতি ব্রুকুচকে জিজ্ঞাসা করলো, হঠাৎ এত সাধু হচ্ছেন যে? রাতুল এবার চেয়ার থেকে হেলে বসে চোখে সরল কিন্তু গভীর এক দৃঢ়তা নিয়ে বলল, এতদিন কোনো পবিত্র ফুল ছিল না, তার পবিত্র সুবাসও ছিল না, তাই সাধু হতে পারেনি। আর সেই সুবাসকে আমি গোটা দুনিয়ার থেকে আড়াল করে রাখতে চাই। একটু থেমে গলার স্বর নরম থেকে আরও কঠিন হয়ে উঠল। বেশি বেয়াদবি না করে যাও, এই খাতা কলম গুছিয়ে নাও, টাইম মতো স্কুলে যেতে হবে। চৈতি ধীরে ধীরে বই খাতা গুছিয়ে নিল। সব কিছু ঠিকঠাক করে রাখার পর আলমারি থেকে বোরকা বের করে পড়ল।
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে হিজাব বেঁধে নিল, যেন কোনো দিকেই ত্রুটি না থাকে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তার ছাপ ফুটে উঠছিল। এইদিকে রাতুলও উঠে চলে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে এলো। তার চোখে মুখে ছিল একরাশ প্রশান্তি আর দায়িত্বের গাম্ভীর্য। দুজনেই নাস্তার টেবিলে গিয়ে বসল। নাস্তা করতে করতে তাদের মধ্যে অদ্ভুত এক নীরব বোঝাপড়া চলছিল। শব্দের প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাই যথেষ্ট ছিল। নাস্তা শেষ করে দুজনে প্রস্তুত হলো রওনা দেওয়ার জন্য। গাড়ির দরজা খুলে চৈতিকে আস্তে করে বসতে সাহায্য করলো রাতুল। গন্তব্য স্কুল। চৈতির জন্য নিরাপত্তা আর দায়িত্ববোধের এই ছোট ছোট মুহূর্তগুলো যেন রাতুলের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলছিল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।